আচ্ছা, তো এই সময়টাকেই আমরা বলতে পারি যে প্রায় আধুনিক যুগ এই সময়টা থেকে সূচনা হচ্ছে, ঠিক আছে। এবার হঠাৎ করে তো আধুনিক যুগ শুরু হতে পারে না, কারণ আমরা যখন দেখছি মধ্যযুগ শেষ হচ্ছে, অর্থাৎ কোন সময়টা, অষ্টাদশ শতক। অষ্টাদশ শতক রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, তাদের যে শাক্ত পদাবলী, ঠিক আছে। তো শাক্ত পদাবলীর পরবর্তী যে সময়টা, সেটা ছিল একটা, ঠিক যেমন আমরা চর্যাপদের পর যে ত্রয়োদশ শতকটা এলো, যেমন একটা অন্ধকারময় একটা সময়, ঠিক অষ্টাদশ শতকেরও একদম শেষের দিকটা কিন্তু একটা অন্ধকারময় সময়, ঠিক আছে। এবার এই সময় কি হচ্ছে, ধীরে ধীরে আহ আমরা বলতে পারি একদিনে তো এই আধুনিক যুগ চলে এসেছে এমনটা নয়। যে সময়টা হচ্ছে যে একদম বাংলা সাহিত্যের এই যে একটা অন্ধকারময় সময় চলছে, যে সময়টাতে সেইভাবে, অন্ধকারময় কেন বলা হচ্ছে এই সময়টাতে, সেইভাবে উৎকৃষ্ট সাহিত্য আমরা পাচ্ছি না, ঠিক আছে। তখন দেখা গেল ধীরে ধীরে কবি গান, আখড়াই, এই জায়গাগুলো কিন্তু আমরা আমাদের যারা এসএলএসটি তে আছে, তাদের 11-12 এর কিন্তু এই অংশটা পড়তে হবে, ঠিক আছে। এই যে সঙ্গীতের যে শুরু, সঙ্গীত চর্চার যে ইতিহাস ওল্ড সিলেবাস অনুযায়ী, এখনো পর্যন্ত আমি যতটুকু দেখেছি সিলেবাস ওই অংশে খুব একটা কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে। 11-12 এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের কথা বলছি। তো এই সময়টাতে কি হচ্ছে, ধীরে ধীরে ওই আখড়াই, তারপর খেউর, এই সমস্ত যত কবি গান, তরজা, এই জায়গাগুলো ধীরে ধীরে শুরু হতে থাকলো। উৎকৃষ্ট সাহিত্য নেই, এক কথায় বলা যেতে পারে গান, গানের আকারে যদি আমরা কোনো কবিতাগুলোকে প্রকাশ করছি, ঠিক আছে, বা কোনো রকম ব্যঙ্গাত্মক কোনো কিছু যখন আমরা গানের আকারে আহ, দুজন বা তিনজন এদের দ্বারা যখন আমরা প্রকাশ করছি, সেটাকে আমরা কি বলছি, ওই কবি গান জাতীয় বিষয়, ঠিক আছে। অ্যান্টনি ফিরিঙ্গি, এই ধরনের মানুষগুলো এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি। তো ধীরে ধীরে আমরা দেখছি প্রায় মধ্যযুগের থেকে একটা আলাদা বিষয়, মানে মধ্যযুগে যে ধরনের সাহিত্য আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি, মঙ্গল কাব্য, সেটা মূলত সমস্ত পৌরাণিক কাহিনীকে কেন্দ্র করে, বা আমরা বলতে পারি যে চৈতন্য জীবনী সাহিত্য, তারপর যেমন মুসলমান সাহিত্য, সৈয়দ আলাওল দৌলত কাজীর সময়টাকে সপ্তদশ শতক, অষ্টাদশ শতক শাক্ত পদাবলী, সবটাই কিন্তু ঈশ্বর একটা ঈশ্বর প্রদত্ত ব্যাপার। বৈষ্ণব পদাবলী, যেখানে শ্রীকৃষ্ণের তার জীবনী, তার বাল্যকাল, তার যৌবন, এই সমস্ত সবটুকুই কিন্তু একটা ঈশ্বরের আধারে রচিত ছিল। কিন্তু প্রথম আমরা আধুনিক যুগের সূচনাতে দেখলাম অনেকটাই কিন্তু আলাদা। এই কবিয়ালরা কি করছে, তারা গান বাজছেন, ঠিক আছে। বিত্তবান শহরের যে বিত্তবান মানুষরা ছিল, বা মফস্বলের যে বিত্তবান মানুষরা ছিল, তারা কি করত, আসর বসাতো, এবং সেই সমস্ত কবি গান যে নিয়ে যারা করতো আর কি, তাদেরকে ওই টাকা দিয়ে নিয়ে যেত এবং তারা তাদের বাড়ির অনুষ্ঠানে। এই, আচ্ছা, কবি গানগুলো যখন দেখা গেল প্রথমে কিন্তু একেবারে কি আধুনিক পর্যায়ে চলে এসছে এমন তো নয়। এই যে জায়গাটা মূলত আমরা তখন দেখছি, তখনও কিন্তু তারা মধ্যযুগের যে স্পর্শ, সেটা থেকে কিন্তু তারা বেরোতে পারেনি। মধ্যযুগীয় একটা প্রভাব তাদের মধ্যে থেকে গেছে। অর্থাৎ প্রথম দিকে কবি গানের মূল বিষয়ই ছিল রাধা কৃষ্ণের কাহিনী, ভাগবত, এইগুলো ছিল, ঠিক আছে। তারপর ধীরে ধীরে আমরা দেখছি যে খেউড়ের মধ্যে বিভিন্ন খেউর ব্যাপারটা কি, খেউর ব্যাপারটা আমরা একটা খুব খারাপ শব্দ ব্যবহার করি না, তার সঙ্গে খেউর শব্দটা ব্যবহার করি, ঠিক আছে, মানে খানিকটা অশ্লীল, অশ্লীল গালিগালাজ, এই ধরনের বিষয়গুলো এই খেউর গানের মধ্যে কিন্তু থাকতো। অর্থাৎ কবি গানের মধ্যে আমরা প্রথম দেখলাম খানিকটা অশ্লীলতা দেখা দিচ্ছে। তারপরে কি হচ্ছে, যে 1760, 1700, তার আগে 1757, অর্থাৎ পলাশির যুদ্ধ, ঠিক আছে। এইখানে কিন্তু এই কবি গান চলছে, কবি গানের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে আমরা দেখছি ঈশ্বর গুপ্তকে, ঈশ্বর গুপ্ত, যিনি কবি গানের এক প্রকার প্রবর্তক বলা যেতে পারে, ঠিক আছে।
তিনি কবিয়াল মানুষও ছিলেন, তিনি তো কবি ছিলেন। আমরা দেখেছি তার কবিতার মধ্যে বিভিন্ন শহরে এসে মশা মশা নিয়ে তিনি লিখেছেন আর কি, ঠিক আছে, এই জাতীয়। তারপর ধীরে ধীরে ভোলা ময়রাকে আমরা দেখছি, তিনি খ্রিস্টান বলে বিদ্রুপ হয়েছিল, ঠিক আছে, মানে ভোলা বিদ্রুপ করেছিলেন, কাকে করেছিলেন? অ্যান্টনি ফিরিঙ্গিকে। এবং তার বদলে কিন্তু অ্যান্টনি ফিরিঙ্গি তাকে জবাব দিয়েছিল। এবং তিনি খ্রিস্টান হলেও যেভাবে বাংলা ভাষাকে তিনি এক প্রকার কি বলবো সমৃদ্ধ করেছেন, তা কিন্তু বলার কোনো অবকাশ নেই। আচ্ছা, এবারে আমরা দেখছি, আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, যে 1757 সাল পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ এতদিন ইংরেজরা ভারতবর্ষে কিন্তু অলরেডি এসে গেছে, ঠিক আছে, এসেছে, তারা সুরাটে ব্যবসা বাণিজ্য করেছে, তারা বাংলাতে ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই সময় মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র ভারতবর্ষে ব্যবসা করার, এখান থেকে প্রফিট করার। তাদের আর কোনো উদ্দেশ্য ছিল না কোনো ঔপনিবেশিক স্থাপন, যে বিষয়গুলোকে আমরা উপনিবেশ স্থাপনের যে বিষয়, ঔপনিবেশিকতাবাদ, এই কলোনিয়ালিজম, এই বিষয়গুলো কিন্তু তখনো পর্যন্ত আমরা বাংলা সাহিত্যের ক্ষেত্রে দেখতে পাই না। বাংলা সাহিত্য কেন, ইতিহাসের ক্ষেত্রেও আমরা দেখতে পাই না, বা ইংরেজরা সেই ধরনের তাদের কোনো মন ছিল না। কিন্তু যেই মুহূর্তে লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলাকে হারালেন, তার মনে হলো যে কোথাও তিনি বাংলার যে ফাঁক ফোকর, বা সারা ভারতবর্ষে যে একে অপরের এগেনস্টে যে একটা কি বলবো ষড়যন্ত্র, এই জায়গা অর্থাৎ যে ত্রুটিগুলো, ভারতীয়দের যে ত্রুটি, সেই জায়গাগুলো তারা কিন্তু তার সন্ধান পেল। তখন তাদের মনে হলো, আরে শুধুমাত্র আমরা কেন ব্যবসা বাণিজ্য করব, আমরা তো ব্যবসা বাণিজ্য শুধুমাত্র কেন করব, আমরা তো এখানে উপনিবেশ স্থাপন করতে পারি, দিয়ে এখানে একটা পুরো অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তুলতে পারি, অর্থাৎ এই দেশটা পুরোপুরি আমাদের হাতে যেন চলে আসে। কারণ ফোর্ট উইলিয়াম কলেজ, আমার এতটা বলার এটাই উদ্দেশ্য, যে ফোর্ট উইলিয়াম কলেজ হঠাৎ করে একদিন কোনো কি বলবো হঠাৎ করে গাছ থেকে পড়ে যাওয়ার মতো পড়ে যায়, ঠিক আছে, তো এই জায়গাটা তার পিছনে একটা ইতিহাস রয়েছে, একটা প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটটাই বলে নেওয়াটা ভালো। এবার হচ্ছে যে, তো আমরা দেখতে পেলাম যে তখন ইংরেজরা ধীরে ধীরে বাংলার মধ্যে, তারা সারা ভারতবর্ষে উপনিবেশ স্থাপন বা প্রশাসনিক ভাবে যে কি বলবো যে একটা পুরো দেশটাকে যে তারা দখল করতে চাইছে, তার জন্য তারা প্রথম বাংলাকেই বেছে নিল। বাংলায় তারা রাষ্ট্রনৈতিক, সামাজিক, প্রশাসনিক, সব অর্থনৈতিক সব দিক থেকে একটা পরিবর্তন ধীরে ধীরে করতে শুরু করলো। এবার যেহেতু এতগুলো পরিবর্তন এলো, সেহেতু দেখা যাচ্ছে যে যেহেতু এতগুলো পরিবর্তন বাংলায় ঘটছে, সেহেতু দেখা যাচ্ছে যে বাংলার সাহিত্য এবং সংস্কৃতি, এই দুই ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন শুরু হচ্ছে, এই দুইয়ের ক্ষেত্রেও পরিবর্তন শুরু হচ্ছে। এবং এই যে পরিবর্তনটা শুরু হচ্ছে, এই ব্যাপক পরিবর্তন, এবং সেই সময় যারা ইংরাজি ভাষায় শিক্ষিত বাঙালি ছিলেন, তারা ভাবলেন তাহলে আমরা কেন ইংরাজি ভাষা বা ইংল্যান্ড বা সেই দেশের সমাজ সংস্কৃতি সম্পর্কে জানবো না। তো এই যে তাদের একটা বিদেশের সঙ্গে পরিচিত হওয়া, তার যে সমাজ সংস্কৃতি সম্পর্ক, তার শিক্ষা ব্যবস্থা সবটুকু সম্পর্কে জানা, সেখানকার মানুষজন সম্পর্কে জানা, এই যে তাদের ধ্যান ধারণার একটা আমূল পরিবর্তন ঘটলো, যেটাকে বলা হয়েছে কি, যেটাকে বাংলা সাহিত্যে বলা হয়েছে, কি বলা হয়েছে, এটার একটা নাম আছে তাই না, কি সেটা, নবজাগরণ। ইতিহাসের ক্ষেত্রেও বটে, বাংলার ক্ষেত্রেও বটে, সেটা হচ্ছে নবজাগরণ বা রেনেসাঁস, ঠিক আছে, নবজাগরণ বা রেনেসাঁস বলা যেতে পারে। এবার এই যে নবজাগরণ বা রেনেসাঁস, যেটা যার মধ্যে কি মধ্যযুগের কোনো প্রভাব ছিল না? অবশ্যই ছিল। প্রাচীন জ্ঞান, আমরা কখনোই আধুনিকতাকে অবলম্বন করে চলতে পারবো না যতক্ষণ না আমাদের প্রাচীন, অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্য, এই দুয়ের মধ্যে যখন মেলবন্ধন ঘটছে, তখনই কিন্তু সেটাকেই আমরা নবজাগরণ বলে থাকি। তো এই টাইমটাতে এই যে আমাদের প্রাচীন জ্ঞান, আমাদের সাহিত্য সম্পর্কে আমাদের নতুন নতুন আবিষ্কার,
মানুষের যে জীবনের যে সামাজিক রাজনৈতিক যে পরিবর্তন, তাদের ব্যবহারে পরিবর্তন, ধর্মের ক্ষেত্রে তাদের বোধ চিন্তাধারা, এই সবটুকুই কিন্তু নবজাগরণের প্রভাবকে অনেক বেশি সুদূর প্রসারী করেছিল। ঠিক আছে, ধীরে ধীরে মানুষের মধ্যে মানবতাবাদ জন্ম নিল, এবং তার ফলে কি হলো, মানবতাবাদ থেকে শুরু করে ধীরে ধীরে মানুষ তখন কি করলো, ভূগোল, ইতিহাস, পদার্থবিদ্যা, সাহিত্য এগুলো সম্পর্কে জানতে শুরু করলো। সমাজ সংস্কার এলো, বিধবা বিবাহ আমরা দেখতে পাচ্ছি তার আরো বেশ কিছুটা সময়ের পর, প্রায় 100 বছর পর, এগুলো একদিনে তো কখনোই পসিবল হয় না। 1835-এ আমরা দেখবো লর্ড বেন্টিংকের হাত ধরে শিক্ষা ব্যবস্থায় একটা রদ বদল। তার আগে আমরা 1813-র যখন খ্রিশ্চান মিশনারিরা মানে আর কি ভারতবর্ষে আসতে শুরু করেছে, খ্রিশ্চান মিশনারিদের মূল উদ্দেশ্য কি ছিল? তাদের প্রধানত উদ্দেশ্য ছিল যে তারা খ্রিস্ট ধর্ম প্রচার করবে ভারতবর্ষে। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট বা সেই সময় যে অ্যাক্ট গুলো ছিল ইতিহাসের, সেই অ্যাক্ট গুলো দ্বারা আমরা, কাউন্সিলিং অ্যাক্ট যেগুলো বলা হয়, কাউন্সিল অ্যাক্ট, তো সেই অ্যাক্টের দ্বারা আমরা এগুলোই বোঝাচ্ছি, মূলত রেগুলেটিং অ্যাক্ট ছিল সেই সময়। ঠিক আছে, এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি বলবো, সতীদাহ প্রথা উঠে যাচ্ছে বা রদ করা হচ্ছে, বিধবা বিবাহ চালু হচ্ছে, বহু বিবাহকে বন্ধ করে দেওয়া হচ্ছে, স্ত্রী শিক্ষার প্রসার ঘটছে, মেয়েদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। এই সবগুলো কিন্তু সমাজ সংস্কার। এই সমাজ সংস্কার, ধর্ম সংস্কার ঘটলো, মানুষের একটা নিজেদের স্বদেশের স্বদেশ প্রীতি জাগলো। এবং আমরা মেঘনাদ বধ কাব্য, যেটা আপনাদের রয়েছে সিলেবাসে, সেই মেঘনাদ বধ কাব্যে মেঘনাদ চরিত্রের মধ্য দিয়ে কিন্তু তার যে একটা স্বদেশ প্রীতি, সেটা কিন্তু খুব চমৎকার ভাবে মধুসূদন দত্ত তুলে ধরেছেন, এবং তার জন্য তিনি কিন্তু মূলত প্রভাবিত হয়েছিলেন এই নবজাগরণের দ্বারা। সেটারই প্রভাব তার কাব্যের মধ্যে আমরা দেখতে পাই। শিক্ষা বিস্তার ঘটছে, বাংলার সাহিত্যের উপর রেনেসাঁসের প্রভাব ঘটছে। তখন বাঙালি ভাবছে যে না, সাহিত্য চর্চা শুধুমাত্র আর সেই মধ্যযুগীয় সাহিত্যর মধ্যে আটকে থাকলে হবে না। বিদেশে যে সাহিত্য, আমরা এলিজাবেথীয় যুগ অর্থাৎ শেক্সপিয়ারের সময় যে সাহিত্য আমরা দেখি, সেই ধরনের প্রভাবগুলো পড়তে শুরু করলো। রামমোহন রায়, বিদ্যাসাগর, তারা প্রমুখরা বিদেশি সাহিত্য পড়ছেন, এবং ধীরে ধীরে বাংলা সাহিত্যে প্রথমে কি হচ্ছে না, অনুবাদমূলক রচনা শুরু হচ্ছে। এবার ইতিমধ্যে, এটা তো আরো একটু পরের সময়, ফোর্ট উইলিয়াম কলেজ তারও আগে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত, আমি যেটা বলছিলাম যে 1811 থেকে 1813, এই সময়তে খ্রিশ্চান মিশনারিরা কি করছেন, তারা ভারতবর্ষে আসছেন। এই খ্রিশ্চান মিশনারিরা যখন ভারতবর্ষে আসছেন, তারা ভাবছেন যে আরে আমরা তো বাংলা ভাষাটা জানি না, তাহলে আমরা কিভাবে মানুষজনকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করব? তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে বাংলা ভাষাটা শিখতে হবে। এবং এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মচারীরা, যারা দেশকে কিনা প্রশাসনিক সুবিধা দেবে, কারণ তখন তো আর ভারতীয়দের ওরা নিত না, ইংরেজ কর্মচারীদের দিয়েই দেশে চালানো হতো, তো তারা যদি চালাতে চায়, তো তাহলে তাদেরকে তো আগে, যারা কর্তা ব্যক্তি রয়েছে, আমরা এখনো পর্যন্ত আইএএস আইপিএস যারা হয়, তাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা বাধ্যতামূলক। আমরা কতটুকু, সেটা হলো কাজের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু। আমরা দেখি যে আমাদের এখানে প্রচুর অন্যান্য মানে আর কি রাজ্যের আইএএস আইপিএস রা রয়েছে, তারা মূলত বাংলা বলে, কারণ সেটা তাদের কাজের জন্য। ঠিক তাই সিমিলারলি একদম, যে ফোর্ট উইলিয়াম কলেজের যে ইংরেজ কর্মচারীরা ছিলেন, তারাও কিন্তু কি হচ্ছে, যে তাদেরকে দেশীয় ভাষাটা জানতে হবে, তা নইলে তারাও কিন্তু প্রশাসনিক মানে কর্মকাণ্ড চালাতে পারবেন না। তো সেই কারণে এই সমস্ত ভেবেই ইংরেজরা 1800 খ্রিস্টাব্দের মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করলেন। তাহলে 1800 সালের মে মাস কি হলো না, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হলো। ঠিক আছে, পরের বছর এখানেই কিন্তু বাংলা বিভাগ খোলা হলো, আর এই বিভাগের অধ্যক্ষ ছিলেন কে না, উইলিয়াম ক্যারি। তিনি যত সিভিলিয়ান ছিলেন তাদেরকে বাংলা পড়াতে গিয়ে তিনি দেখলেন যে বাংলার সেরকম ভাবে কোনো বই নেই,
গ্রন্থের অভাব রয়েছে, তিনি কি করলেন তখন গদ্যে অনুবাদ করা শুরু করলেন। পাঠ্যপুস্তক রচনা করতে তার সমস্ত পণ্ডিত, তিনি তো একা শুধুমাত্র ছিলেন এমনটা নয়, তিনি আরো যে সমস্ত পণ্ডিত মানুষরা ছিলেন সেই সময় তাদের সকলকে তিনি তার প্রায় সমসাময়িক তাদেরকে তিনি কি করলেন, বললেন যে তাদেরকে প্ররোচিত করলেন যে এভাবে হবে না, এবারে বাংলা ভাষায় গ্রন্থ রচনা করতে হবে। এবং এর দ্বারাই এই ফোর্ট উইলিয়াম কলেজের আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের শুরু, এক কথায় বাংলা সাহিত্যে আধুনিকতার শুরু ঊনবিংশ শতকের একেবারে প্রথম দিকে। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে বাংলা সাহিত্যে আধুনিকতার শুরু হলো গদ্য সাহিত্যের হাত ধরে। আর তারা যারা কিনা উইলিয়াম ক্যারিকে এই সময় সাহায্য করেছিলেন সেই প্রত্যেকটা ব্যক্তির কথা আমাদেরকে পড়তে হবে। রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারপর হচ্ছে গোলকনাথ শর্মা, পরবর্তীকালে হচ্ছে তারিণীচরণ মিত্র, রাজীব লোচন মুখোপাধ্যায়, চণ্ডীচরণ মুন্সী, হরপ্রসাদ রায়, এই প্রমুখরা, কাশীনাথ তর্ক পঞ্চানন, এনাদের সকলের কথাই আমাদেরকে পড়তে হবে। তাহলে বাংলা গদ্য এইভাবে শুরু হলো বলতে পারি, ঠিক আছে। এবার বাংলা গদ্য যখন শুরু হচ্ছে, প্রথমে লেখাটাকে এইভাবে চলে এসেছিল, আমরা এখন যে গদ্যটা দেখি একদমই নয়, তখন এই গদ্যটা মোটেই শুরু হয়নি। প্রথমে কি হতো, চিঠিপত্র লেখা, তারপরে বিভিন্ন দলিল লেখা। তো চিঠিপত্র আমরা ঠিক যেভাবে লিখি ওই লেখাটা, তারপর দলিল, দলিলে যেভাবে লেখা থাকে সেই সমস্ত দলিল লেখা, এইগুলো কিন্তু লেখা হয়েছে। তারপর বিভিন্ন নিবন্ধ, পর্চা জাতীয় যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো এলো। তারপর হলো কিনা গদ্য। আর বাংলা যে মৌলিক গদ্য সে তো অনেক পরে এসেছে। এই সময় মেনলি যেটা ছিল সেটা হচ্ছে অনুবাদ, ইংরাজি যে সাহিত্য তার বাংলা অনুবাদ, ঠিক আছে। এবং ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র ইংরেজরা তো ছিল না, কন্টেম্পোরারি আরো যে সমস্ত ইউরোপীয়রা ছিল, যেমন পর্তুগিজ, ফরাসি, তারাও সেই সমস্ত মিশনারিরাও কিন্তু গদ্য চর্চা করেছিলেন। আচ্ছা, তারপরে ইংরেজরা এই কাজে ব্রতী হলেন। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে যে ছাপাখানা যে তৈরি, মানে প্রিন্ট যে তৈরি হয়েছিল, মুদ্রা যন্ত্র, মুদ্রণ যন্ত্র, সেটাকে কেন্দ্র করে গদ্য সাহিত্যে তারা ব্রতী হয়েছিলেন। আচ্ছা, বাংলা ভাষায় দক্ষ ছিলেন ওই যে যে পর্তুগিজের কথা বলছি, হ্যালহেড, ওনার পরে এই হ্যালহেড ছিলেন যিনি 1778 সালে প্রথম ইংরেজ, হ্যালহেড, যিনি 1778 সালে প্রথমে তো পর্তুগিজরা এলো, তারা তাদের ওই মুদ্রা যন্ত্রের সাহায্যে রোমান হরফে বাংলা গ্রন্থ রচনা করলো, ঠিক আছে। এবং তাদের যে একজন আন্তোনিও, আন্তোনিও যিনি ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ বলে একটি গ্রন্থ লিখেছিলেন, ঠিক আছে। এই যে এই জায়গাগুলোতে এই তিনি যেটা লিখলেন গ্রন্থটা, সেটা হচ্ছে প্রথম ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, ঠিক আছে। এই গ্রন্থ তিনি রচনা করলেন, এটা আন্তোনিওর লেখা, দোম আন্তোনিও, দোম আন্তোনিওর লেখা, ঠিক আছে। তারপরে আমরা দেখছি যখন ইংরেজরা শুরু করছেন, ইংরেজদের মধ্যে যিনি গুরুত্বপূর্ণ রচনা যে লিখেছিলেন সেটা হলো প্রথমে হ্যালহেড। প্রথমে তো এই উইলিয়াম ক্যারি লিখতে শুরু করেননি, প্রথমে হ্যালহেড লিখেছিলেন। তিনি বললেন যে না, সবার প্রথমে একটা বাংলা ব্যাকরণের বই আসাটা খুব দরকার। তো বাংলা ব্যাকরণের যখন বই, এই যে এই বইটা, বাংলা ব্যাকরণের যখন একটা বই আসা দরকার, সেটা কি লিখলেন, দ্য গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, 1778 সাল, 1778, দ্য গ্রামার অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এজিটা উপরে লিখে দিয়েছি, জায়গাটা ছিল না, বুঝতে পারিনি, যাই হোক। তারপর আমরা দেখলাম যে এটা তিনি মুদ্রিত করলেন, প্রিন্ট করলেন, বেরোলো এটা।
মানে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ থেকে এই সরি ফোর্ট উইলিয়াম তো এমনি মানে প্রিন্ট মুদ্রিত আকারে বেরোলো। তো খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য এই প্রথম দিকে এই গ্রন্থগুলো লেখা হয়েছিল। সজনীকান্ত দাস যিনি তার গ্রন্থে বলেছেন এই 1778 সালটাই কিন্তু বাংলা সাহিত্যের এক প্রকার মানে আধুনিক বাংলা সাহিত্যের শুরু, এই কথা বলা যায়। তারপর জোনাথান ডানকানের কথা আমরা জানতে পারি 1785-তে তার লেখা। তারপরে একাধিক জন লিখেছেন, ঠিক আছে। তারপরে আমরা দেখছি এডমন্ড স্টোন লিখেছেন, তারপরে হচ্ছে হেনরি ফরস্টার লিখছেন কর্নওয়ালিশি কোড। কর্নওয়ালিশ কোড কি ছিল? কর্নওয়ালিশ কোডটাকে প্রথম মানে অনুবাদ করা হয়। কর্নওয়ালিশ কোড ছিল যে তিনি কর্নওয়ালিশ বলেছিলেন যে জমিদারদের বছরের একটা নির্দিষ্ট দিনে তাদেরকে কিন্তু বছরে একবার একটা নির্দিষ্ট দিনে তাদেরকে সমস্ত কি বলবো কর দিয়ে দিতে হবে, যেটা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সাল। এই কর্নওয়ালিশ কোড চিরস্থায়ী বন্দোবস্ত, ট্যাক্স, সেই সময় যে ট্যাক্স কালেকশনের যে বিষয়, এই যে সেই তাতে কি বলেছিল ওই কর্নওয়ালিশ কোডটাকে তিনি বাংলায় অনুবাদ করে দিয়েছিলেন, ঠিক আছে, হেনরি ফরস্টার। তো এই ধরনের লেখাই তখন লেখা হতো। তারপর আমরা দেখছি গেরাসিম লেভেডপ। এই লেভেডপের কথা আমরা কোথায় পাই না, বাংলা নাটক যখন শুরু হচ্ছে সেই নাট্যশালার সূচনা পর্বে আমরা কিন্তু দেখতে পাই যে লেভেডপের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর পরের স্টেজে গিয়ে শ্রীরামপুর মিশন তৈরি হচ্ছে। তাহলে এই সময়টা থেকে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর মিশন তৈরি হলো। শ্রীরামপুর মিশন যখন তৈরি হচ্ছে, এই শ্রীরামপুর মিশন বাংলা সাহিত্য স্পেশালি বাংলা গদ্যের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 1800 সাল শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠা হচ্ছে কলকাতার একদম নিকটবর্তী হুগলির কাছে। ইংরেজরা তাদের শাসন ব্যবস্থা তখন বেশ স্ট্রং বলা যেতে পারে, ধীরে ধীরে একটা খুব ভালো দিকে এগোচ্ছে। 1793-তে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য আমাদের এখানে এলেন উইলিয়াম ক্যারি। আর উইলিয়াম ক্যারির সঙ্গে আরো একজন এসেছিলেন, তিনি হচ্ছেন টমাস। এই উইলিয়াম ক্যারি এবং টমাস দুজনে এলেন। তারপর 1799-তে কেরিকে সাহায্য করার জন্য ওয়ার্ড বার্নসন বার্নার্ডসন আর হচ্ছে মার্সম্যান, যার কথা আমরা সব থেকে গুরুত্বপূর্ণ জানি, আমাদের যে পত্রিকাগুলো রয়েছে মার্সম্যানের সেখানে গুরুত্ব সব থেকে বেশি, তাই না? তো এই সময় 1800 সালে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন চালু হচ্ছে, যে কি করা হবে না এখানে বাংলায় খ্রিস্টান ধর্ম প্রচার করা হবে। শ্রীরামপুর মিশনে প্রেসের কাজ শুরু হলো। এখান থেকে প্রথম মুদ্রিত হলো কি না কৃত্তিবাসী রামায়ণ এবং কাশিদাসী মহাভারত 1801-1802। 1801-1802 প্রথম কাশিদাসী 1801-তে রামায়ণ হলো কৃত্তিবাসী রামায়ণ, আর কাশিদাসী মহাভারত হচ্ছে 1802-তে শুরু হলো এগুলো। তার মানে আমরা বলতেই পারি যে আমরা কিন্তু বাংলা সাহিত্যকে একদিনে পাইনি। আজকের গদ্য সাহিত্য যেটা বা আজকের কথা বাদই দিই, রামায়ণ রাজা রামমোহন রয় এবং বিদ্যাসাগর যে গদ্য রচনা করেছেন সেই গদ্য রচনারও কিন্তু পথটা একদিনে তৈরি হয়। তারপরে আমরা দেখছি যে ধীরে ধীরে এই উইলিয়াম ক্যারি, মার্সম্যান প্রমুখরা বাংলা গদ্য চর্চার ক্ষেত্রে ব্রতী হলেন, তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন। এবং এই সময় রামায়ণ মহাভারত তো বেরোলোই, পাশাপাশি বাইবেল, খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ বাইবেল, সেটা কি হলো সেটাও বেরোলো, এক প্রকার ছেপে বেরোলো এবং অন্যদিকে দেশীয় ভাষায় বাইবেল জনসাধারণের মধ্যে ধীরে ধীরে প্রচার শুরু হলো আর কি, ঠিক আছে। হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে হবে, মানে এই ধরনের বিষয় বা বাইবেলের ভালো দিকগুলো সেগুলো বর্ণনা করা হলো। বাংলা সহ প্রায় 20টি ভাষায় বাইবেলের অনুবাদ করেছিলেন এই মিশনারিরা, ঠিক আছে। বিশেষ করে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট, এই দুটো টেস্টামেন্ট বাইবেলের যে দুটো অংশ হয়, স্পেশালি এই দুটো অংশই কিন্তু বেরোতে শুরু হলো।
তাহলে প্রথমে কি হলো, মুদ্রিত হলো, মুদ্রণ যন্ত্র এলো, তারপর বাইবেলের অনুবাদ এলো, তারপর বিভিন্ন ইতিহাস, সাহিত্য, জ্ঞান বিজ্ঞান এই ধরনের লেখা, যেমন আমরা বলছি বাংলার ইতিহাস, এইগুলো পরবর্তীতে আমরা দেখব এই বিষয়গুলো। তারপরে ওই শ্রীরামপুর প্রেস স্কুল বুক অফ সোসাইটি, এগুলো থেকে বিভিন্ন গ্রন্থ বেরিয়ে এলো। এরপরে ফোর্ট উইলিয়াম কলেজ, তারপরে ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রতিষ্ঠা হচ্ছে, ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময় আমরা দেখছি 1800 সাল 4 মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হচ্ছে। আর ফোর্ট উইলিয়াম কলেজ মূলত 18ই আগস্ট কলেজটা যখন প্রতিষ্ঠা হলো, 1800 সালে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু 18ই আগস্ট মানে 4 মেতে প্রতিষ্ঠা হলেও 18ই আগস্ট থেকে আমরা দেখছি কলেজের কাজকর্ম শুরু হচ্ছে। ঠিক আছে স্যার, আপনি অ্যাটেন্ড করেছেন ক্লাস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লাসে আছি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা এই সময় দেখছি যে এই ফোর্ট উইলিয়াম কলেজের যিনি বিভাগীয় প্রধান, তিনি হচ্ছেন উইলিয়াম কেরি। তো উইলিয়াম কেরি তো একা ছিলেন না, মার্সম্যান ছিলেন। পরবর্তীকালে বাংলা এবং সংস্কৃত বিষয়ে নিযুক্ত হলেন একের পর এক দিকপাল মানুষরা। তারা কে কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এছাড়াও অন্যরা ছিলেন রামরাম বসু, রাজীব লোচন মুখোপাধ্যায়, চণ্ডীচরণ মুন্সী প্রমুখরা। ঠিক আছে, তাহলে আমরা আজকে ফার্স্ট যেটা দিয়ে শুরু করব এবার এই অংশটা থেকে, যেটা আমাদের মূল সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে উইলিয়াম কেরি, 1761 থেকে 1834। তাহলে প্রেক্ষাপট নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। কারোর কি কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে জাস্ট একটা জিস্ট করে দেওয়া হয়েছে। আমরা যেটা ডিটেলে পড়বো, যেখানে আমরা একের পর এক দেখবো যে কারা কারা প্রথম আসছেন আর কি। উইলিয়াম কেরি 1761 থেকে 1834 সাল। তিনি প্রথমেই যোগ দিয়ে বুঝেছিলেন, যেটা আমি আগেই বলেছি, যে পাঠ্যপুস্তকের একটা অভাব রয়েছে বাংলা সাহিত্যে। সেইভাবে কোনো পাঠ্যপুস্তক নেই, বিশেষ করে ব্যাকরণের তো কোনো পুস্তকই ছিল না। ঠিক আছে, তিনি যখন প্রথম এলেন ভারতবর্ষে 1789-তে, তিনি কিন্তু এসেছিলেন মূলত একটা লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে। তিনি বাংলা সাহিত্যকে কোনোভাবে সমৃদ্ধ করবার জন্য যে ভারতবর্ষে এসেছিলেন এমনটা নয়। আরেকটা মূল বিষয় হচ্ছে যে তিনি এসে দেখলেন যে এখানে মানে একদিকে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্যে সেরকম খুব ভালো গ্রন্থ নেই গদ্য সাহিত্যের ক্ষেত্রে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্ট উইলিয়াম কলেজে ধীরে ধীরে তিনি জড়িয়ে পড়ছেন। তিনি বিভিন্ন ইংরাজি যে সাহিত্যগুলো রয়েছে সেই সময় তার তিনি বাংলা অনুবাদ করতে শুরু করলেন। এইভাবে চলতে চলতে দেখা গেল যে জীবনে প্রায় 41 বছর তিনি ভারতবর্ষেই কাটিয়ে দিলেন। ফোর্ট উইলিয়াম কলেজে যোগদানের সময় তার বেতন ছিল 500 টাকা। ঠিক আছে, তো যাই হোক, ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ ছাড়াও কেরির যে উল্লেখযোগ্য বই আমরা দেখতে পাই, একটা হচ্ছে কথোপকথন, একটা হচ্ছে ইতিহাসমালা। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কথোপকথন এবং একটা হচ্ছে ইতিহাসমালা। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই যে ইতিহাসমালা এবং আরেকটি হচ্ছে কথোপকথন। 1801 এবং 1812 এই সময়টাতে কেরির কথোপকথন প্রথম প্রকাশিত হয় 1801 খ্রিস্টাব্দে। কথোপকথন মূলত ইংরেজিতে যেটাকে আমরা ডায়লগ বলে থাকি, বা যেটা আমরা বলে থাকি এক কথায় কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। কারণ বাংলা সাহিত্যর যে গদ্য, বাংলা সাহিত্যের গদ্য আজকে আমরা যে গদ্য পড়ি বা রবীন্দ্রনাথের যে গদ্য রয়েছে, তখন সেটা অতটা উৎকৃষ্ট মানের ছিল না। এমনকি রাজা রামমোহন রায় যখন গদ্য লিখছেন, সেটাও কিন্তু ততটা উৎকৃষ্ট ছিল না এখনকার মতো, বা আমরা বলতে পারি রবীন্দ্রনাথের সমসাময়িক সময় থেকে। এই কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা কথোপকথন করি, মানে আমাদের যে আমরা যে কথা বলি যে ধরনের ভাষায়, ঠিক আছে, তো সেই ভাষায় কিন্তু ডায়লগ আকারে, মানে পরস্পর পরস্পরের সঙ্গে কথা বলছে,
এই ধরনের। অনেকে আবার বলেন যে এই রচনাটা কি আদৌ উইলিয়াম ক্যারির রচনা নাকি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারে, মানে সরি মৃত্যুঞ্জয়ের রচনা, ঠিক আছে। তো যাই হোক, এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা উইলিয়াম ক্যারিরই রচনা বলে এক প্রকার আমরা জানতে পারি, ঠিক আছে। যাই হোক, তো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যে রচনা নয় সেটাই বলা বাহুল্য। কথোপকথন যে গ্রন্থ, যেটার মধ্য দিয়ে ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা এবং বাঙালি সমাজের সঙ্গে এক প্রকার তার পরিচয় ঘটালেন, ঠিক আছে। এবং এই গ্রন্থটি 31টি অধ্যায় ছিল। এই কথোপকথন গ্রন্থের 31টি অধ্যায় ছিল, 31টি অধ্যায় ছিল, যেখানে কি বলবো, চাকর বা সাহেবের হুকুম কিভাবে কার্যকর হচ্ছে, স্ত্রী লোকেরা তাদের মধ্যে কিভাবে আলোচনা করে থাকে, জমিদার এবং চাষির মধ্যে কিভাবে কথোপকথন হয়, এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। আর তারপরে আমরা দেখছি যে উইলিয়াম ক্যারির যে কথোপকথনের যে ভাষা, যদি আমরা একটা ছোট্ট নমুনা দিই, সেটা হচ্ছে যেমন, তোর যে বড় ঠেকারা হইয়াছে, একদিন কাম করিয়া এত কইছো, আমি তোর সকল জানি। বুঝতেই পারছো যে কি ধরনের ল্যাঙ্গুয়েজটা ছিল, ঠিক আছে, এখনকার মতো নয়। আচ্ছা, তখনকার পণ্ডিতি ভাষা যে এমনটা ছিল এমন নয়। ক্রিয়াপদের কিছু কিছু জায়গায় ব্যবহার ঘটেছে, কিন্তু সেই ক্রিয়াপদের ব্যবহারগুলো কিন্তু সঠিকভাবে দেখা যায় না। অনেক হালকা ধরনের সংলাপ গদ্য এই রচনায় ব্যবহার করা হয়েছে, খুব একটা আদর্শ ছিল না, এই কথা আমরা বলতে পারি। আর ওনার যে দ্বিতীয় গ্রন্থ যেটা ছিল, এখানে আমরা দেখছি যে সেই সময় কিন্তু অনেকটাই সাধু ভাষা, আবার অনেকটা আমাদের যে কথ্য ভাষা, এই দুটো এক কথায় আমরা বলতে পারি যে গুরু চণ্ডালীর দোষ। এই যে কথাটা বলি না যে সাধু এবং চলিতের মিশ্রণ, তো চলিত ভাষা সেই সময় ছিল না, কিন্তু মানুষ যে ভাষায় কথা বলতো, মূলত প্রমথ চৌধুরী যে চলিত ভাষা লিখে গেছেন, উইলিয়াম ক্যারি কিন্তু সেই ধরনের কোনো চলিত ভাষা লেখেননি, ঠিক আছে। কিন্তু আমরা যে ভাষায় কথা বলি, সেই ধরনের ভাষা উইলিয়াম ক্যারি লিখেছেন আর কি। তাহলে এক কথায় সাধু ভাষা কোথাও কোথাও ব্যবহার করেছেন, আবার কোথাও চলতি ভাষা ব্যবহার করেছেন, যেটা আমরা আমাদের ভাষা মানে তৎকালীন সময় যে মানুষ যে ভাষায় কথা বলতো, বাংলা ভাষাতেই অবশ্যই কথা বলতো, কিন্তু এত গুছিয়ে নয়, শহুরে ভাষাটা তখন অন্যরকম ছিল। আর তারপর একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে, তাহলে কথোপকথনের ভাষা এই ধরনেরই ছিল, এবং ক্রিয়াপদের ব্যবহারটা আমি বললাম যে খুব একটা সঠিক ছিল না। তারপরে আমরা দেখছি যে দ্বিতীয় গ্রন্থ যেটা হচ্ছে ইতিহাসমালা, যেটা 1812 খ্রিস্টাব্দে হয়। মূলত ইতিহাস বলতে যে আমরা ইতিহাস বুঝি, সেই ইতিহাস কিন্তু তিনি লেখেননি। তিনি ইতিহাস বলতে কিছু গল্পের অনুবাদ তিনি করেছেন। প্রাচ্য এবং পাশ্চাত্যের বিভিন্ন ধরনের গল্প এই গ্রন্থটার মধ্যে স্থান পেয়েছে। এখানে মানুষের লোভ, স্ত্রীলোকের বিশ্বাসঘাতকতা, কোথাও নারীর প্রতি অত্যাচার, কোথাও যে কি বলবো খুন, জখম, ডাকাতি, বঞ্চনা, সমাজে মানুষের প্রতি খারাপ তাদের মনোভাব বা যে স্বভাব চরিত্র, এই ধরনের বিষয়গুলো, বিভিন্ন প্রাণীর কথা, ইভিন বিভিন্ন প্রাণীর কথাও ইতিহাসমালা গ্রন্থের মধ্যে কিন্তু স্থান পেয়েছে। তাহলে এক কথায় আমরা বলছি, আমরা যে ইতিহাস বুঝি এটা কিন্তু সেই ইতিহাস নয়, এখানে একটা ছোট গল্পের আমেজ রয়েছে। তবে কথোপকথনের থেকে ইতিহাসমালার রচনা কিন্তু অনেকটাই উৎকৃষ্ট। এবং বাংলা গদ্যের যে আমরা যে নিয়ম রীতি যেটাকে বুঝি, এই আমরা দেখতে পাচ্ছি কি বলবো এই ইতিহাসমালার মধ্যে কিন্তু সেই ধরনের বিষয়টা অনেকটাই স্থান পেয়েছে। ওকে, তাহলে কারোর এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? উইলিয়াম ক্যারি নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে? উইলিয়াম ক্যারি নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলুন। আচ্ছা, আচ্ছা, এরপর তাহলে আমরা এবারে যেটা বলবো সেটা হচ্ছে রামরাম বসু, ঠিক আছে।
রামরাম বসুর সময়কাল হচ্ছে 1757 সাল 1813। এখানে যেটা আমি গুরুত্বপূর্ণ এই অংশটা থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে সাল তুলে দেওয়া, গ্রন্থগুলোর সাল একদম ধরে ধরে যেন মুখস্থ থাকে প্রত্যেকের। আমি পিএসসির যেদিনকে একটা ডেমো দিয়েছিলাম প্রিভিয়াস ইয়ারের ওপর, আবার করাবো, তো প্রিভিয়াস ইয়ারের সেই ডেমো ক্লাসে বলেছিলাম যে একটা কোয়েশ্চেন ছিল যে ইতিহাস মালা কোন সালে লেখা, বা এরকম একটা প্রশ্নটাতে ভুলও একটা বেরিয়েছিল সালে। তো পিএসসি কোয়েশ্চেনটাতেই ভুল ছিল, তো সেই কারণে। আচ্ছা, কারোর কি দেখতে অসুবিধা হচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে না? যাচ্ছে না ম্যাম, ঠিক আছে তো। ঠিক আছে, আমার এখানে দেখা যাচ্ছে না, সরি। আচ্ছা, যাই হোক, এবার যেটা ব্যাপার যে, তো এই সালগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি প্রত্যেকটা সাল এখান থেকে ভালো করে মুখস্থ করতে হবে, এবং কোনটা কার রচনা আর কোনটা কি ধরনের গ্রন্থ, এর বাইরে সাধারণত আমার মনে হয় না যার কোনো কোয়েশ্চেন আসতে পারে। এই তিনটে জায়গা। তো রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত রামরাম বসু, যিনি খুবই একজন বিশিষ্ট রচয়িতা, এবং রামরাম বসু ছিলেন মূলত উইলিয়াম কেরির অন্তরঙ্গ বন্ধু। ঠিক আছে, তার লেখা রাজা প্রতাপাদিত্য চরিত্র, যেটা 1801 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এবং যেটা প্রথম পাঠ্যপুস্তক ছিল ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য। ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য প্রথম পাঠ্যপুস্তক ছিল রাজা প্রতাপাদিত্য চরিত্র, এবং রাজা প্রতাপাদিত্য চরিত্র হচ্ছে এই যে এই অংশটা 1801 খ্রিস্টাব্দ রাজা প্রতাপাদিত্য চরিত্র, যেটা প্রথম প্রকাশিত হয় পাঠ্যপুস্তক হিসেবে। যাই হোক, তারপরে হচ্ছে রামরাম বসুর জন্ম হচ্ছে হুগলির চুঁচুড়াতে। তিনি চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন, এবং 1757 খ্রিস্টাব্দে, পরবর্তীকালে আমরা দেখতে পাই যে 1887-তে ব্যাপটিস্ট মিশনের এই যে জন টমাস, আমি প্রথম বলেছিলাম যিনি উইলিয়াম কেরির সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন, টমাস, সেই টমাসের কথা বলছি। সেই জন টমাস যিনি বাংলার শিক্ষক রূপে নিযুক্ত করেন রামরাম বসুকে। ঠিক আছে, তারপর তিনি যখন শ্রীরামপুর মিশনে যোগ দিলেন, তার রচিত বিভিন্ন গ্রন্থগুলোর মধ্যে যেমন হরকড়া ছিল, যেমন জ্ঞানোদয় ছিল, খ্রিস্ট সঙ্গীত ছিল, রাজা প্রতাপাদিত্য চরিত্র ছিল। তো রাজা প্রতাপাদিত্য চরিত্র হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, রাজা প্রতাপাদিত্য চরিত্র হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। 1801 সাল, এবং এই গ্রন্থের চরিত্র, যেটা এই গ্রন্থ মূলত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ ছিল, এবং বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থও বলতে পারি। ঠিক আছে, গ্রন্থটি প্রথম মৌলিক গ্রন্থ, গদ্য ভাষায় লেখা, বাংলা গদ্যের জন্য আর কি বাংলা ভাষায় লেখা। আর এখানে ইতিহাস, কল্পনা এবং জনশ্রুতি, এই তিনটে এর প্রধান বিষয় ছিল। কি কি? ইতিহাস, কল্পনা, এই কারণেই গ্রন্থটা কিন্তু মৌলিক। আমরা এর আগে কিন্তু এই লেখার মধ্যে আমরা উইলিয়াম কেরির যে রচনাগুলো দেখেছি সেগুলো কিন্তু এতটা ইউনিক ছিল না। আমরা দেখছি বিভিন্ন গ্রন্থের অনুবাদ তিনি করেছেন, বা বাংলা ভাষা উৎকৃষ্ট ছিল না। তো এই রাজা প্রতাপাদিত্য চরিত্রের মধ্যে প্রথম আমরা যেহেতু ইতিহাস, এবং আমরা সবসময় জানি যে যখন কোনো সাহিত্য শুধুমাত্র আমরা ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে পড়ি না, যে ঐতিহাসিক উপন্যাস কেন সফল, শুধুমাত্র কি ইতিহাসের ঘটনা দিয়ে দিলাম দিয়েই কি সেটা ঐতিহাসিক উপন্যাস হয়ে গেল? বঙ্কিমচন্দ্র কি রাজসিংহ সেই কারণে লিখেছিলেন, বা তিনি কি চন্দ্রশেখরে যদিও ইতিহাসের প্রেক্ষাপট রয়েছে এবং অন্যান্য প্রেক্ষাপট রয়েছে, কিন্তু ইতিহাসের যে প্রেক্ষাপট রয়েছে সেই অংশের কথা বলছি, বা রাজসিংহের কথা যেখানে বলছি, যেখানে ইতিহাসের সঙ্গে
লেখকের নিজের যে কল্পনা, নিজের যে জ্ঞান, সেটা যখন মিলিত হয়েছে এবং তখনই কিন্তু সেটা একটা উৎকৃষ্ট রচনায় পরিণত হয়েছে। কল্পনা, অনুভূতি, এই জায়গাগুলো, তখন সেটা একেবারে স্বকীয় রচনা, মৌলিক রচনা হয়ে উঠেছে। রাজা প্রতাপাদিত্য চরিত্র কিন্তু একদম সেই জাতীয় রচনা, যেখানে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাঙালির লেখা ইতিহাস প্রথম যদি শ্রেষ্ঠ হয় তো সেটা হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। ঠিক আছে, যেখানে এই ঘটনাটা একটু আমাদের জেনে রাখতে হবে যে প্রতাপাদিত্য ছিলেন, তিনি কোথাকার একজন ভূস্বামী ছিলেন? ধুমঘাট, ধুমঘাট বলে একটা জায়গা। ঠিক আছে, রাজা প্রতাপাদিত্য চরিত্র, রাজা প্রতাপাদিত্য এক প্রবল, ভীষণ প্রভাবশালী একজন ধুমঘাটের ভূস্বামী ছিলেন। ঠিক আছে, তার পূর্বপুরুষ রামচন্দ্র রায় থেকে আর এই প্রতাপাদিত্যর পিতা পর্যন্ত, পিতার নাম সম্ভাব্য আমার যতটুকু মনে পড়ছে বিক্রমাদিত্য, এরকমই নাম ছিল। ঠিক আছে, বিক্রমাদিত্য, এবং যে তার দাদু, এই প্রত্যেকের ঘটনা থেকে মানে তাদের যে পূর্বপুরুষ তারা কতটা প্রভাবশালী, সেই পূর্বপুরুষে প্রত্যেকের নাম, তাদের জন্ম মৃত্যু একদম শেষ হয়েছে প্রতাপের মৃত্যুতে গিয়ে, এই কাহিনী এই গ্রন্থটির মধ্যে স্থান পেয়েছে। মূলত প্রতাপাদিত্যের চরিত্র বর্ণনা, এই যে তিনি রচনাটি লিখেছিলেন, যেখানে এই যে রাজা যে প্রতাপাদিত্য ছিল, রাজা প্রতাপাদিত্য যার চরিত্র বর্ণনাই ছিল প্রধান উপজীব্য বিষয়, প্রধান উপজীব্য বিষয়। ঠিক আছে, তিনি একটা কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তিনি অনেক কিছু জানতেন, যথেষ্ট শিক্ষিত মানুষ ছিলেন, এই ধরনের বিষয়গুলো এই ধরনের লেখাতে উঠে এসেছে, মানে এই প্রতাপাদিত্য চরিত্রতে। আর একটা মূল বিষয় হচ্ছে যে এটা এখানে ফরাসি ভাষায় কিন্তু অনেক বিষয় আমরা জানতে পারি। প্রথমের দিকের কাহিনী যখন প্রতাপাদিত্যের পরিচয় দেওয়া হচ্ছে, সেই সময় সুলেমান খাঁ, দাউদ খাঁ, এনাদের সময়কাল, ফরাসিদের কথা, এগুলো কিন্তু মানে তাদের যে প্রশাসনিক দিক, তারা কিভাবে রাজত্ব করেছে, এই বিষয়গুলো কিন্তু তার রচনার মধ্যে স্থান পেয়েছে। হলো, তাহলে দীর্ঘদিন ধরে এই কারণেই তিনি এই গ্রন্থটি লিখেছেন বলে, এবং দীর্ঘদিন ধরে তিনি পড়িয়েওছেন, ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। ঐতিহাসিক দিক থেকে এই গ্রন্থের তাৎপর্য অনেক বেশি। তারপর যে গ্রন্থটার কথা আমি বলবো সেটা হচ্ছে রামরাম বসুর লিপিমালা। তারপর যে গ্রন্থটার কথা আমরা বলবো সেটা হচ্ছে রামরাম বসুর কি লিপিমালা, যেটা 1802 সালে লেখা। এই যে লিপিমালা, এই প্রত্যেকটা গ্রন্থের যে মূল বিষয় আর সালগুলো আমি একটা আগেরটাতে দিয়েছি, কিন্তু এক জায়গায় করে আমি আরো একবার এই জায়গাটা দিয়ে দেবো। ঠিক আছে, নোটসটা, তাহলে আমার মনে হয় যে এক জায়গায় থাকলে সুবিধা হবে। এটা জাস্ট বোঝাচ্ছি বলে এটা দেওয়া। আমার মনে হয় যে ফার্স্টে এই নোটসটা এবং প্রেক্ষাপটটা সকলের একবার পড়ে নেওয়া উচিত, তারপরে সালগুলো আমি দিয়ে দিচ্ছি এটার সাথে। তো যাই হোক, রামরাম বসুর যে লিপিমালা প্রকাশিত হলো 1802 সালে, এই গ্রন্থটি যেটা হচ্ছে পত্র রচনা, ঠিক আমরা যেভাবে লিখি ঠিক পত্র রচনার আদলে লেখা। পত্র রচনার আদলে লেখা হয়েছিল। ঠিক আছে, এখানে তিনি সাধু ভাষার পণ্ডিতি ভাষা, সাধু ভাষার প্রতি তিনি অনুগত ছিলেন, অবশ্যই সেই সময় লেখা সাধু ভাষাতেই হতো, কিন্তু একেবারে যে তিনি এক পণ্ডিতি ভাষা বা যেটাকে খুব উৎকৃষ্ট বাংলা সাহিত্য সেখানে প্রয়োগ ঘটিয়েছেন এমনটা নয়। এখানে চিঠির আদলে আমরা রাজা পরীক্ষিতের কথা জানতে পারি, দক্ষ যজ্ঞ অর্থাৎ পুরাণের কথাগুলো আমরা জানতে পারি। কোন কোন বিষয়গুলো আমরা জানতে পাচ্ছি? যেটা হচ্ছে চিঠির আদলে পরীক্ষিতের কথা, রাজা পরীক্ষিতের কথা, তারপর হচ্ছে দক্ষ যজ্ঞ, দক্ষ যজ্ঞের যে বর্ণনা ছিল সেটা, তারপর চৈতন্যের কথা। ঠিক আছে, নবদ্বীপের চৈতন্যের কথা, চৈতন্যদেবের কথা, পুরাণের অনেকগুলো ঘটনা, গঙ্গাবতরণের কথা, এই কাহিনীগুলো তিনি তুলে ধরেছেন একদম চিঠি লেখার মানে কায়দায়। আর সরল বাংলায় সাহেবদেরকে শেখা,
শেখানোর জন্য তিনি বেশ কিছু কাল্পনিক গল্প এটার সঙ্গে অ্যাড করে দিয়েছিলেন। পুরাণ, বিভিন্ন উপকথা, এই সব কিছু মিলিয়ে প্রায় তিনি 40টি পত্র এই গ্রন্থে লেখেন। 40টি পত্র এই গ্রন্থে তিনি লিখেছিলেন, যেখানে পৌরাণিক কাহিনীকে গ্রন্থে স্থান দেওয়ার জন্য তার যথেষ্ট দক্ষতার পরিচয় আমরা পাই। তিনি খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হলেও পুরাণের প্রতি কিন্তু যথেষ্ট অনুরক্ত ছিলেন, হিন্দু পুরাণের প্রতি। ঠিক আছে, খ্রিস্টান ধর্মের প্রতি তিনি আকৃষ্ট ছিলেন, কিন্তু হিন্দু পুরাণের প্রতিও তার আকর্ষণ ছিল। লিপিমালার ভাষারীতি যথেষ্ট সংযত ছিল, বিশেষ করে যেখানে আমি বলছি যে শিবের সেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে সতীর জন্য যে তার বাবা যে মানে দক্ষ যজ্ঞ যে করা হয়েছিল, ঠিক আছে, রাজা মানে দক্ষ, তিনি যে প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র, শিব যে তার জামাতা, এটা তো তিনি মেনে নেননি। ঠিক আছে, তো সে কারণেই তিনি কি করেছিলেন, পরবর্তীতে তিনি যে দক্ষ যজ্ঞ এই কারণেই বলা হয় যে রাজা দক্ষ তিনি যে যজ্ঞ করেছিলেন এবং সেখানে তিনি একমাত্র তার কন্যা এবং তার জামাতা এই দুজনকে নিমন্ত্রণ করা, দুজনকে বাদ দিয়ে তিনি বাকি সকল দেবতাদেরকে তিনি নিমন্ত্রণ করেছিলেন এবং তারা সেই জায়গায় গিয়েও ছিলেন। এটাতে শিব এবং সতী দুজনেই অপমানিত বোধ করেন। তারপরের ঘটনা আমরা অনেকটাই জানি। ঠিক আছে, এই ধরনের ঘটনাটাকে তিনি তার লেখার মধ্যে স্থান দিয়েছেন। আর এখানে আরেকটা তার যে কৃতিত্ব রয়েছে, বারবার বলেছি, এই গ্রন্থে তিনি তার গ্রন্থে মূলত আরবি ফার্সি শব্দের প্রভাব, এই তার আগের গ্রন্থতে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাজা প্রতাপাদিত্য চরিত্রতে যেমন ফার্সি শব্দের প্রয়োগ তিনি বেশি ঘটিয়েছিলেন, তো এখানে কিন্তু এই লিপিমালাতে কিন্তু আরবি এবং ফার্সি শব্দের প্রয়োগ তিনি কম ঘটিয়েছেন। আরবি ফার্সি শব্দের প্রয়োগ কিন্তু কম ছিল। এক্ষেত্রে কি ছিল, কম ব্যবহার করেছেন। এক্ষেত্রে তিনি আবার এক্ষেত্রে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে সংস্কৃত শব্দের যে ব্যবহার তিনি অনেক বেশি ঘটিয়েছেন। এক্ষেত্রে তিনি সংস্কৃত শব্দের ব্যবহার তিনি অনেক বেশি ঘটিয়েছেন। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এবার হচ্ছে যে এরপরে আমরা দেখতে পাবো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে। আচ্ছা, তাহলে রামরাম বসু এখানে শেষ হচ্ছে, তার লেখা এই গ্রন্থগুলো উল্লেখযোগ্য। এবার আসছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তাহলে রামরাম বসু কিন্তু তার শেষ গ্রন্থটাতে সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি ঘটিয়েছেন। ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে। নেক্সট হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 1762 সাল থেকে 1819 সাল। 1762 তার যে সময়কালটা থেকে 1819। 32 সিংহাসন, রাজাবলী, হিতোপদেশ, প্রবোধ চন্দ্রিকা, বেদান্ত চন্দ্রিকা, এই যে বিখ্যাত সমস্ত গ্রন্থগুলো আমরা অনেক জায়গায় দেখি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের সময়কালটা 1833 দেওয়া হয়। কেন দেওয়া হয়? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তিনি মারা তো গেছেন তার আগে। 1833-এ তার মৃত্যুর পর প্রবোধ চন্দ্রিকা গ্রন্থটি 1833-এ মুদ্রিত হয়েছিল। ঠিক আছে, এই কারণে মুদ্রিত হয়েছিল বলেই অনেক জায়গায় 1833 সালটা দেওয়া থাকে, কিন্তু তার মৃত্যু আগেই ঘটেছে। ফোর্ট উইলিয়াম কলেজে যে সমস্ত লেখক গোষ্ঠী ছিল তাদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন শ্রেষ্ঠ। তার কারণ তিনি সাহিত্যিক হিসাবে পাণ্ডিত্য, তার মনীষা, সংস্কৃত শব্দের ব্যবহার, তিনি সংস্কৃত জানতেন অনেক বেশি। এই সমস্ত কীর্তির জন্য তিনি ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে যে তিনি শ্রেষ্ঠ এ কথা বলাই যায়। এবং বাংলা গদ্যের এই যে সূচনা পর্ব, সূচনা এবং যে সমৃদ্ধি, যে আমরা যে পর্বটা দেখছি, এই পর্বের তিনি যথার্থ শিল্পী এবং তার লেখার প্রভাব কিন্তু অনেকটাই রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের মধ্যে দেখা যায়। ঠিক আছে, 1762-63 সাল নাগাদ ব্রাহ্মণ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
যিনি মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন। মূলত বলা হয় যে উড়িষ্যার ভদ্রকে, বা অনেকে তাকে ওই উড়িয়াও বলে থাকেন। তো পরবর্তীকালে তিনি কলকাতায় চলে আসেন, সেখানে পড়াশোনা করেন, এবং ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রতিষ্ঠা হয় তখন তার বেতন ছিল, তিনি যখন ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করলেন ওনার বেতন ছিল 200 টাকা। তারপরে তিনি প্রধান পণ্ডিত হিসেবে এখানে যোগদান করলেন। তার লেখা যে বিখ্যাত 5খানি গ্রন্থ আমি বলেছি, ফার্স্ট হচ্ছে 32 সিংহাসন। এই 32 সিংহাসন যেটা হচ্ছে 1802, 32 সিংহাসন 1802 সালে লেখা গ্রন্থটি একটা আখ্যায়িকা, একটা গল্প রয়েছে। উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে তিনি একটা গ্রন্থ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কেরির নির্দেশে এই 32 সিংহাসন গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। তিনি কেন এই গ্রন্থটি রচনা করেন? মূলত সিংহাসন স্পেলিংটা একটুখানি হযবরল, মানে একটু কঠিন, সেটা হচ্ছে দাত্রিংশিকা। ঠিক আছে, এই যে নামটা, এই সিংহাসন দাত্রিংশিকা, এই অবলম্বনে 32 সিংহাসন এই গ্রন্থটি তিনি রচনা করেন। এটা আবার ছাত্রদেরকে সেই সময় পড়ানো হতো। মূলত এই গ্রন্থটার প্রেক্ষাপটে রয়েছে ইতিহাস, আর যে সমস্ত কথাগুলো আমাদের জনশ্রুতি, মানুষের মুখে মুখে শোনা, ঠিক আছে, বেদ যেভাবে হতো যে মানুষের মুখে মুখে পড়ে শিখে যেত, সেইগুলো, সেই জনশ্রুতিগুলো এই গ্রন্থের মধ্যে উঠে এসেছে। এখানে আমরা দেখতে পাই যে মানুষকে একজন সার্থক চরিত্রবান একটা মানুষ হতে গেলে একটা মানুষের কি কি গুণ থাকা উচিত। তাকে নির্লোভ হতে হবে, তাকে নিঃস্বার্থ হতে হবে, তাকে পরোপকারী হতে হবে। তো এই বিষয়গুলোই তার গল্পগুলো তার গ্রন্থের মধ্যে স্থান পায়। তার এই গ্রন্থ সংস্কৃত আখ্যান গ্রন্থের অনুসারী ছিল। তিনি সংস্কৃতে একজন পণ্ডিত মানুষ ছিলেন, এবং তার গ্রন্থের মধ্যে যে সংস্কৃতের প্রভাব থাকবে এটা বলাই বাহুল্য। এবং সংস্কৃত যুগের সেই সময়কার যে সমাজচিত্র, সেটা তিনি কিন্তু তার এই লেখার মধ্যে তুলে ধরেছেন। ঠিক আছে, অথচ একটা সুন্দর গল্প, এটা তো আখ্যান ধর্মী ঘটনা বা আখ্যান ধর্মী ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছিল। তো সেই সমস্ত গল্পগুলোই কিন্তু তার লেখার মধ্যে সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। এরপরে আসছি যেটা, সেটা হচ্ছে হিতোপদেশ। এই হিতোপদেশটা হচ্ছে একটা অনুবাদমূলক গ্রন্থ। এই গ্রন্থ প্রকাশের পূর্বে আমরা দেখি যে গোলকনাথ শর্মার হিতোপদেশ প্রকাশিত হয়েছিল, কিন্তু উইলিয়াম ক্যারি এই যে হিতোপদেশ 1808, এই গ্রন্থটার আগে আমরা দেখছি গোলকনাথ শর্মা তিনিও কিন্তু হিতোপদেশ অলরেডি লিখে ফেলেছেন, কিন্তু উইলিয়াম ক্যারি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারে যে হিতোপদেশ গ্রন্থটি রয়েছে তাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এখানে আমরা পঞ্চতন্ত্র, যে ছোটদের যে মোরাল অফ দ্য স্টোরি, যে নীতি কথার যে আমরা গল্পগুলো পাই, সেই গল্পগুলোকে তিনি কি করেছিলেন? অনুবাদ করেছিলেন। সেই গল্পগুলোকে লেখক অনুবাদ করেন, এবং তার যে কাহিনী ভীষণভাবে বিচিত্রভাবে তিনি পরিবেশন করেছেন। পশু পাখির মুখে তার তিনি যে ভাষা বসিয়েছেন সেটা সম্পূর্ণ তার নিজস্ব মৌলিক সৃষ্টি। ঠিক আছে, সেখানে তিনি কাল্পনিকতার আশ্রয় নিয়েছেন, তার নিজস্ব কল্পনা অনুভূতির সমাবেশ ঘটিয়েছেন। এগুলো করতে গিয়ে তিনি মাঝে মাঝে যেমন রঙ্গ কৌতুক এই বিষয়গুলো, কোথাও আবার উপদেশ দিয়েছেন, কোথাও আবার নিছক বর্ণনা দিয়েছেন। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু হিতোপদেশের মধ্যে তুলে ধরেছেন। তবে কিছু কিছু জায়গায় অবশ্যই অশ্লীলতা আছে, তবে এরও হিতোপদেশেরও ভাষা কিন্তু ওই সংস্কৃত ধর্মী। ঠিক আছে, সংস্কৃতকে কিছুটা, সংস্কৃতের উপর অনেকটাই প্রভাব বিস্তার করেছে। সংস্কৃতের যে ধরনটা হয়, ভাষার যে ধরন, সেই সব কিছুই কিন্তু, বিশেষ করে সাধু বাংলা গদ্যের যে রীতি, সংস্কৃত আদর্শ, এই সবটুকুই তিনি তার গ্রন্থের মধ্যে তুলে ধরেছেন। এবারে আসি রাজাবলি। রাজাবলিটা কি? রাজাবলিটা হচ্ছে যে সেই সময় একদিকে হিন্দু যুগ চলছে, একদিকে মুসলমান যুগ চলছে, একদিকে ইংরেজ আমল চলছে,
এই যে তিনটে যুগের যে ইতিহাস সমসাময়িক ভাবে আমরা শুধুমাত্র দেখছি এইটুকুই নয়, সাথে প্যারালালি অন্যান্য ইউরোপীয় যারা ছিল, পর্তুগিজ, পরবর্তীকালে ফরাসি, তারাও কিন্তু বাংলার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই সকলের ভূমিকা নিয়েই এই রাজাবলি লেখা হয়েছিল। প্রথম ধারাবাহিক ইতিহাস বলা যেতে পারে রাজাবলি, যেখানে তিনি পুরাণ অনুযায়ী, একদিকে তিনি পুরাণকে স্থান দিয়েছেন, সেই অনুযায়ী তিনি যুগ বিভাগ করেছেন। রাজাবলি গ্রন্থে তিনি পুরাণকে স্থান দিয়েছেন একদিকে, ঠিক আছে। তাহলে একদিকে তিনি কি করছেন, যে পুরাণকে স্থান দিচ্ছেন, আবার তিনি প্রাচীন ইতিহাস, প্রাচীন ইতিহাসকে তিনি স্থান দিয়েছেন, আবার তিনি কি করছেন, ভূগোলেরও পরিচয় দিয়েছেন। অর্থাৎ সেই সমস্ত, সেই যে স্থানগুলো, সেই জায়গাগুলো, তাদের অবস্থান, এগুলো তিনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। ওকে, খুব সুন্দরভাবে তার রচনার মধ্যে তিনি ব্যক্ত করেছেন। তাহলে এই জন্যই এই গ্রন্থটা খুবই উৎকৃষ্ট। এখানে আকবর, মোগল সাম্রাজ্য, আকবর, জাহাঙ্গীর, তারপরে নূরজাহান, শাহজাহান। আমরা জানি যে নূরজাহান কে ছিল, জাহাঙ্গীরের স্ত্রী। তো তার কথা, তিনি যথেষ্ট বীরত্ব, মানে তার যে, আমরা নূরজাহানকে যেভাবে চিনি, তিনি কিন্তু একটা সময় তার মানে সাম্রাজ্য চালনার দিক থেকে ইতিহাসে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাই। মানে জাহাঙ্গীরকে তিনি এমন ভাবে সাহায্য করেছিলেন। তো আকবর, জাহাঙ্গীর, নূরজাহান, শাহজাহান, এই প্রমুখের ঘটনা, মুসলমান শাসকদের এই ঘটনাগুলো কিন্তু রাজাবলির মধ্যে স্থান পেয়েছে। এক্ষেত্রেও তিনি সংস্কৃত বাক্যরীতিকে তিনি কি বলবো, অনেকটাই অনুসরণ করেছেন। তার ফলে কি হয়েছে, সংস্কৃত বাক্যরীতিকে অনুসরণ করবার ফলে যেটা হয়েছে, যে অনেক বেশি এটা একটা গম্ভীর হয়ে গেছে। মানে পুরো লেখার যে ধরনটা বা বিষয়বস্তুটা অনেকটাই গুরু গম্ভীর একটা একটা জায়গায় গিয়ে পৌঁছেছে আর কি, পুরো লেখার ধরনটা। তো যাই হোক, এখানে তিনি বেশ কিছু অপ্রচলিত শব্দ ব্যবহার করেছেন। ভাষাটা অনেকটাই বিবরণধর্মী ছিল বলে কিছুটা সহজ সরল হয়েছে, ঠিক আছে। তবে এর গদ্য ভাষাটা, এটা মৌলিক রচনা এবং গদ্য ভাষাটা যেহেতু ইতিহাস রয়েছে, তো অনেকটাই সেটা সকলের কাছে খুব মনোগ্রাহী হয়ে উঠেছে। এবারে আমরা আসি সব থেকে উল্লেখযোগ্য রচনা যদি কিছু হয়, সেটা হলো প্রবোধ চন্দ্রিকা, যার আনুমানিক রচনার সাল হচ্ছে 1813 খ্রিস্টাব্দ এবং পরবর্তীতে 1833 তার মৃত্যুর পর প্রবোধ চন্দ্রিকা কিন্তু প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থটি একটা সংকলন গ্রন্থ, যেখানে ব্যাকরণ রয়েছে, অলংকার রয়েছে, ভাষার যে অলংকার, নীতিশাস্ত্র রয়েছে, আমরা কোন ভ্যালু, মোরাল অফ দ্য স্টোরিতে গিয়ে পৌঁছচ্ছি সেই জায়গাগুলো, ইতিহাস রয়েছে, পুরাণ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং প্রবোধ চন্দ্রিকা প্রকাশ করবার জন্য অলরেডি তখন তার মৃত্যু ঘটেছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারে। তো আমরা দেখছি যে জন ক্লার্ক মার্শম্যান, তিনি কিন্তু এই গ্রন্থটির প্রথম প্রকাশে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন। গ্রন্থটিতে লেখকের ভাষা জ্ঞান, রচনার রীতি, উন্নত মানসিকতা, তার দার্শনিকতা, সবগুলোই আমরা দেখতে পাই। আবার এত গুরুগম্ভীর শুধুমাত্র এই বিষয়গুলোই তিনি পরিবেশন করেছেন এমন নয়, সাথে সাথে মাঝে মাঝে তিনি বেশ কিছু কৌতুক রস পরিবেশন করেছেন। তাহলে সবার আগে যেটা আমি বলবো, যেটা হচ্ছে ব্যাকরণ, অলংকার, এতগুলো বিষয়, নীতিশাস্ত্র, ইতিহাস, পুরাণ, এতগুলো বিষয় কিন্তু প্রবোধ চন্দ্রিকাতে স্থান পেয়েছে। প্রবোধ চন্দ্রিকার সাল খুব গুরুত্বপূর্ণ। এই হলো বিষয়। আরেকটা হলো মৃত্যুঞ্জয়ের আরেকটা গুরুত্বপূর্ণ রচনা, সেটা হচ্ছে বেদান্ত চন্দ্রিকা। বেদান্ত চন্দ্রিকা তিনি সব ক্ষেত্রেই সংস্কৃত ভাষার একটা অনুবাদ করেছেন। তার মধ্যে 32 সিংহাসন, রাজাবলি আর হিতোপদেশ খুবই উল্লেখযোগ্য, ঠিক আছে।
তো বেদান্ত চন্দ্রিকা যেটা ছিল সেটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের স্বাধীন রচনা, কারণ তার আমরা পরবর্তীতে রাজা রামমোহন রায় বেদান্ত গ্রন্থ লিখেছেন। বেদান্ত সার প্রকাশিত হওয়ার 2 বছর পরে কিন্তু এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। মানে রাজা রামমোহন রায়ের অলরেডি তখন কিন্তু বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার এই দুটোই প্রকাশিত হয়ে গেছে। তা সত্ত্বেও বেদান্ত চন্দ্রিকা তিনি লিখেছিলেন এবং পণ্ডিত সমাজে তিনি এক প্রকার আলোড়ন ফেলে দিয়েছিলেন এই গ্রন্থটি লিখে, এবং রাজা রামমোহন রায় আবার এই গ্রন্থের উত্তরও দিয়েছিলেন। তো যাই হোক, এই যে সহমরণ বিষয়, সতীদাহ প্রথা, মূলত এই নিয়ে লেখা হয়েছিল। 1817 সহমরণ বিষয়ে, এই বিষয়ে মৃত্যুঞ্জয়কে অনুরোধ করা হয়েছিল সরকারিভাবে সহমরণ বিষয়ে কিছু জানাবার জন্য। তো তিনি সেই কারণে লিখেছিলেন যে এটাতে এই যে চিতাহরণ, যে মানে চিতারোহণ, যেটা চিতায় যে স্বামীর সঙ্গে স্ত্রীর যে সহমৃতা হওয়ার ঘটনা, তিনি যেটা বলেছিলেন যেটা অপরিহার্য নয়, এটা একটা ইচ্ছাধীন বিষয়। তার মানে তিনি একেবারে তিনি এটাকে যে রোধ করতে বলছেন এমনটা নয়। এটা হতে পারে যে অপরিহার্য নয়, কিন্তু এটা যে চায় সে করতে পারে আর কি, এই বিষয়টা। কিন্তু এই বিষয়টার সাথেই কিন্তু রাজা রামমোহন রায়ের একটা মানে মতবিরোধ তৈরি হয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের সঙ্গে। তিনি বলেছিলেন যে এটা কখনোই কোনো নারীর ইচ্ছাধীন বিষয় হতে পারে না। তো যাই হোক, এই যে বেদান্ত চন্দ্রিকা, এই যে গ্রন্থটা, এই গ্রন্থটার 3টি খণ্ড ছিল। এই যে আমরা বেদান্ত চন্দ্রিকা গ্রন্থটি দেখি, যার 3টি খণ্ড ছিল, ঠিক আছে। বেদান্ত চন্দ্রিকার 3টি খণ্ড ছিল, যার মধ্যে 3টে ভাগ ছিল। একটা ছিল কর্মকাণ্ড, একটা ছিল উপাসনা কাণ্ড, একটা ছিল জ্ঞান কাণ্ড। কর্ম, উপাসনা আর একটা হলো জ্ঞান, 3টি কাণ্ড, ঠিক আছে, কর্মকাণ্ড। ওকে, তো যাই হোক, এইভাবে তো পুরো গ্রন্থটা তিনি করেছেন, এবং এই গ্রন্থটির যে সমালোচনা সেটা করতে গিয়েও অনেকে বলেছেন যে মৃত্যুঞ্জয়ের যে বেদান্ত চন্দ্রিকা অনেকটাই সংস্কৃত ভাষায় একেবারে ভারাক্রান্ত, সেভাবে খুব একটা বোঝা যায় না, অনেকটাই দুর্বোধ্য। সেই তুলনায় রামমোহনের যে লেখাটা ছিল, রামমোহনের লেখা অনেক বেশি সহজ সরল। যে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার তিনি লিখেছিলেন, সেটা অনেক বেশি সহজ সরল। এই প্রসঙ্গে বলে রাখি যে রামমোহনের যে গ্রন্থটা ছিল, রামমোহনের গ্রন্থটার নাম ছিল বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার। ঠিক আছে, বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার, যেটা প্রকাশিত হওয়ার 2 বছর পরে এই গ্রন্থটি প্রকাশিত হয়। তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের এই গ্রন্থগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। মেন যে ফোর্ট উইলিয়াম কলেজের যারা সব থেকে উল্লেখযোগ্য তাদের কথা তো আমরা পড়লাম, আর এছাড়াও যারা অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিরা ছিলেন, যাদের মধ্যে আমরা দেখতে পাই গোলকনাথ শর্মার কথা। এই গোলকনাথ শর্মা তিনি যেটা করেছেন, মূলত আগেই বলেছি যে হিতোপদেশ, হিতোপদেশ কিন্তু অলরেডি আমরা দেখেছি যে তিনি প্রথম যে হিতোপদেশ যেটা প্রকাশিত হয় 1802, যেটা গোলকনাথ শর্মার অনুদিত ছিল, সেটা আগেই প্রকাশিত হয়ে গেছে। কিন্তু উইলিয়াম কেরি তার লেখাটাকে খুব একটা গুরুত্ব দেননি বলে মূলত তার লেখাটা কম গুরুত্বপূর্ণ ছিল বা কম নাম করেছে, এটাই বলা যেতে পারে। ঠিক আছে, তবে রামরাম বসু বা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এদের তুলনায় কিন্তু গোলকনাথ শর্মার লেখা কিন্তু অনুবাদের ভাষা কিন্তু অনেক সহজ সরল ছিল। তাহলে তার লেখা হিতোপদেশ। এবার প্রশ্ন আসতে পারে যে তাহলে যদি দেওয়া হয় পরীক্ষার খাতায় যে হিতোপদেশ কত সাল, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে হিতোপদেশের ক্ষেত্রে সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হবে যে কখনোই কিন্তু দুজনকে একসঙ্গে মনে হয় না যে দিয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আর
কি বলবো, গোলকনাথ শর্মা, এই দুজনকে একসঙ্গে আমার অপশনে দেওয়ার চান্সেসটা খুবই কম। এবার যদি দেয়ও তাহলে দুজনেই এরকম একটা কোনো অপশন থাকবে। ওকে, আশা করা যায় যে পিএসসি সেই ভুল করবে না। আর যদি কোনো রকম সেরকম কিছু না দেওয়া থাকে, অথেন্টিক সালও যদি সেরকম কিছু না দেওয়া থাকে, তাহলে সেই প্রশ্ন অ্যাটেন্ড করা ঠিক হবে না। আমার মনে হয় যে সেই প্রশ্ন অ্যাভয়েড করাটাই বেটার। কারণ পিএসসি এই ধরনের ট্রেন্ড আছে যে তারা কি বলবো, একটু অপেক্ষাকৃত কমপ্লেক্স করার চেষ্টা করে কোয়েশ্চেন, ঠিক আছে। আর ইদানিং কালে তারা তাদের উত্তর আনসার কিতেও প্রচুর ভুল আসে, অন্যান্য হয়তো সেটা এই পরীক্ষার ক্ষেত্রে নয়, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে, তাই এটাকে অ্যাভয়েড করাটাই ভালো। কোথায় কি উত্তর নেবে তার তো কোনো ঠিক নেই। ঠিক আছে, যাই হোক, এবারে হচ্ছে যে তারিণী চরণ মিত্র। তারিণী চরণ মিত্র যিনি ফোর্ট উইলিয়াম কলেজের হিন্দি বিভাগের মুন্সি ছিলেন। তারিণী চরণ মিত্র যিনি ফোর্ট উইলিয়াম কলেজের, আচ্ছা, তারিণী চরণ মিত্র যিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের হিন্দি বিভাগের একজন মুন্সি, ঠিক আছে, হিন্দি বিভাগের একজন মুন্সি ছিলেন। মূলত তিনি ঈশপের গল্প, যেগুলো আমরা ছোট ছোট গল্প পড়ি, নীতি গল্প, তো ঈশপের গল্পের তিনি অনুবাদক ছিলেন। এবং ক্যালকাটা স্কুল বুক অফ সোসাইটি, সেখানেও তিনি ভীষণভাবে পরিচিত ছিলেন। তিনি মূলত কি বলবো, দ্য অরিয়েন্টাল ফ্যাবিউলিস্ট, এই ধরনের ভারতীয় প্রায় 6টা ভাষায় অরিয়েন্টাল ফ্যাবিউলিস্ট তিনি করেছিলেন, মানে অনুবাদ করেছিলেন। তিনি অনুবাদক হিসেবেই বেশি বিখ্যাত। তারপরে হচ্ছে চণ্ডীচরণ মুন্সি, এই প্রশ্নটাও আমি দেখেছি যে তোতা ইতিহাস। চণ্ডীচরণ মুন্সি 1801 খ্রিস্টাব্দ, তিনি তার এই গ্রন্থটি অনুবাদের জন্য ভীষণভাবে বিখ্যাত। পরবর্তীকালে 1805 সালে এই গ্রন্থটি তোতা ইতিহাস, যেটা 1805 সালে প্রকাশিত হয়েছিল। তোতা ইতিহাস ছিল একটা ফার্সি গল্পের অনুবাদক, ঠিক আছে, এই যে অনুবাদ হয়েছিল একটা ফার্সি গল্পের। আমি বোধহয় আচ্ছা আচ্ছা এখানে করিয়েছিলাম বা অন্য কোনো ক্লাসে করিয়েছিলাম যে এই তোতা ইতিহাস, বোধহয় তোমাদেরকেই করিয়েছিলাম যে তোতা ইতিহাস কোনো কারণে, যেটা ফার্সি যে তুতিনামার বাংলা অনুবাদ ছিল, ঠিক আছে, ফার্সি গল্প যেটা তুতিনামা, তার বাংলা অনুবাদ ছিল, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই গ্রন্থটি। তোতা ইতিহাস, এখানে কোথাও কোনো অশ্লীলতা নেই এখানে, এটা আমরা বলতে পারি সেই সময়ের প্রথম সাহিত্য যেখানে আমরা দেখতে পাই যে নারী পুরুষের কথা বর্ণিত হয়েছে, ঠিক আছে, প্রায়, মানে এখনকার কনটেক্সটে নয়, তখনকার কনটেক্সটে ভাবতে হবে যে এই বিষয়টা অনেক একটা সেন্সিটিভ ইস্যু, কিন্তু কোথাও কোনো অশ্লীলতা ছিল না। এবারে আসছি রাজীব লোচন মুখোপাধ্যায়। রাজীব লোচন মুখোপাধ্যায়, তার লেখা 1805 খ্রিস্টাব্দ মহারাজ কৃষ্ণচন্দ্র চরিত্রম। মহারাজ কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের রাজা ছিলেন, নদিয়া জেলায় তার অসম্ভব প্রতিপত্তি। ইভিন আমরা দেখছি মহারাজ কৃষ্ণচন্দ্র যিনি এতে পলাশীর যুদ্ধের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আরেকটা বিষয় ওখানে উঠে আসে, সেটা হচ্ছে এই যে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম, যেটা, ঠিক আছে, যেটা 1805 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, 1805 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ভারতচন্দ্র অন্নদামঙ্গল যিনি লিখেছেন অষ্টাদশ শতকে, যার কাব্যকে আমরা নূতন মঙ্গল বলে চিনি, তো সেই ভারতচন্দ্র কিন্তু তার সভা অলংকৃত করেছিলেন, ঠিক আছে। তো ভারতচন্দ্রের দ্বারা তিনি অনেকটাই প্রভাবিত হয়েছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রকে ভারতচন্দ্র আদর্শ পুরুষ হিসেবে চিত্রিত করেছেন। তো যাই হোক, এই তার লেখা থেকে এই গ্রন্থটা রাজীব লোচন মুখোপাধ্যায় অনেকটাই প্রভাবিত হয়েছিলেন ভারতচন্দ্রের লেখা থেকে, এবং সেই সমস্ত কথা তিনি কৃষ্ণচন্দ্রকে একজন আদর্শ পুরুষ হিসেবে তুলে ধরেছেন। তার লেখা তুলনামূলক অনেক সহজ সরল, তার এই গ্রন্থটা যথেষ্ট নাম করেছিল। আরেকটা হলো হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা, যেটা 1815 সালে শ্রীরামপুরে মুদ্রিত হয়। এই গ্রন্থগুলো এবং সালগুলো ভিভিআই, বারবার বলছি, 1815 সাল, হরপ্রসাদ রায়, যার পুরুষ পরীক্ষা গ্রন্থটি প্রথম মুদ্রিত হয়। কার উপর লেখা হয়েছিল এই গ্রন্থটি? বিদ্যাপতির উপর। বিদ্যাপতির 1410 খ্রিস্টাব্দে সংস্কৃত গদ্যে পুরুষ পরীক্ষা রচনা করেছিলেন, তাই না? পরবর্তীতে কেরি কিছুটা এর অনুবাদ করেছিলেন,
কিন্তু বাংলা ভাষা তার অতটা স্ট্রং ছিল না, বা তিনি অতটা রক্ষণশীল ছিলেন না, অতটা বেশি তার গম্ভীর বা অতটা বেশি তার ভালো ছিল না। তো সেই জন্য হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, 1815 সাল, যেটা বিদ্যাপতির উপর লেখা হয়েছে। বিদ্যাপতির 1410 খ্রিস্টাব্দে পুরুষ পরীক্ষা, মনে পড়ছে? এসএলএসটির রিমিকারা সালটা তার উপর লেখা হয়েছিল। ওকে, আরেকটা হলো কাশীনাথ তর্ক পঞ্চানন, যিনি আড়িয়াদহের বাসিন্দা ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে হচ্ছে পাষণ্ড পীড়ন, পদার্থ কৌমুদী, আত্মতত্ত্ব কৌমুদী, এইগুলো। আর রামমোহনের বিরুদ্ধে পাষণ্ড পীড়ন, এটা কি কারণে হয়েছিল? রামমোহনের বিরুদ্ধে গিয়েছিলেন তিনি। কাশীনাথ তর্ক পঞ্চানন, আর আড়িয়াদহের বাসিন্দা ছিলেন। ঠিক আছে, কাশীনাথ তর্ক পঞ্চানন, যিনি 1813 সাল থেকে 1824, ঠিক আছে, এই সময়টা বাংলা সাহিত্যে তার লেখাগুলো আমরা পাই, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাষণ্ড পীড়ন। ওকে, যেটা আগেই বললাম, পাষণ্ড পীড়ন কার উপর লেখা হয়েছে? রামমোহনের বিরুদ্ধে, যে একটা তার বাদ প্রতিবাদ, তার বিভিন্ন লেখার বিরুদ্ধে বা তার বিভিন্ন সমাজ সংস্কারের বিরুদ্ধে তিনি তার যে লেখনের বিরুদ্ধে, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিলেন, সেগুলো নিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, এই ঘটনা ওই 1823 সাল নাগাদ। আর একটা হলো পদার্থ কৌমুদী, 1821, তার লেখা হলো পদার্থ কৌমুদী। এই গ্রন্থটা। আর একটা হলো আত্মতত্ত্ব কৌমুদী, সালটা জানা যায় না, তবু আমি একবার দেখবো, দেখে বলবো। আত্মতত্ত্ব কৌমুদী, ঠিক আছে, এই গ্রন্থগুলো। এই গ্রন্থের পরে রয়েছে রাজা রামমোহন রয়, এবং তারপরে বিদ্যাসাগর। প্রবাবলি বিদ্যাসাগর বোধহয় টেক্সটে আছে না, তোমাদের সিলেবাসে আছে, বিদ্যাসাগর হয়তো এরপর পড়াবো। যাই হোক, এইখানে হলো ফোর্ট উইলিয়াম কলেজ। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো। স্যার আছেন আপনি ক্লাসে? আচ্ছা, উনি নেই। যাই হোক, তোমরা বলো এবার, তোমাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলো। ম্যাডাম হ্যাঁ বলো। এটা পড়ে নি আগে আরেকবার, হ্যাঁ তারপরে হ্যাঁ, আপনাকে। সবগুলো পড়ো, আমি আরেকটা জায়গায় লিস্ট করে দিচ্ছি সালগুলোকে, সালগুলো দিয়ে গ্রন্থ। হ্যাঁ, ওইটা একটা সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দেবো, হ্যাঁ, চার্ট ওইটা সুবিধা হবে। চার্ট করে দেবো। আচ্ছা, কালকে আমি ক্লাস নেবো, পরশুদিন যেমন ক্লাস নিই, সোম মঙ্গল ক্লাস হোক, তারপর আমি বলছি আবার কবে ক্লাস নেবো। ম্যাম বলো। ম্যাম বলছি যে কাশিরাম দাসের মহাভারত আর কৃত্তিবাসী ওঝার রামায়ণ বললেন প্রথম ছাপা হয়, কিন্তু সুকুমার সেনের বইতে আছে মঙ্গল সমাচার মতিউর প্রথম ছাপা হয়। হ্যাঁ, এটা প্রথম ছাপা হয়েছিল ওটা, কিন্তু তারপরে আমরা দেখছি যে ওগুলোকে ওখানে কি কি দিয়েছে সুকুমার সেন, অ্যাকচুয়ালি ওগুলো মানে খুব একটা সার্থক বাংলা সাহিত্য নয় বলে সেই কারণে ওটাকে অ্যাভয়েড করা হয়েছে আর কি। সুকুমার সেন যেটা দিয়েছে ঠিকই দিয়েছেন উনি, কিন্তু কাশিরাম দাসের মহাভারত আর কৃত্তিবাসী রামায়ণ প্রথম সার্থক বাংলা সাহিত্য আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। মানে প্রথম সার্থক রচনা হিসেবে এটা দেওয়া যেতে পারে, এই আর
ঠিক আছে ম্যাম, আগে এটাকে ভালো করে পড়ি, এটা কোনো একবারও পড়িনি, তারপর কোনো সমস্যা হলে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা পড়তে থাকো, তারপর আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আর তোমাদের বাকি আছে হলো আমার কৈফিয়ত আর ঘাস, এই দুটোর প্রশ্ন উত্তর দিয়ে দেবো আমি। পরীক্ষাটা দাও, তারপরে কালকের কি আছে রুটিনে আমি দেখছি, দেখে সেটা আবার করাবো। ওকে, আচ্ছা তার মধ্যেও বলয় গ্রাসটা কালকে তাহলে শেষ করবো। বলয় গ্রাস বাকি আছে না অনেকটা, ওটা শেষ করব। ঠিক আছে, ঠিক আছে তোমরা পড়ো, তারপর আমি বলে দিচ্ছি। আর কি বলবো, আচ্ছা এই উইকে অ্যাজ ইউজুয়াল যেমন পরীক্ষা হবে, আর তোমরা পরীক্ষার ডেটটা আমাকে জানাবে, 100 নম্বরের পরীক্ষাটা কবে দেবে জানাবে আমাকে কালকে, ঠিক আছে? ওকে, চলো তাহলে আজকে গুড নাইট। এই